This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইন্দ্রনীল সেন চন্দননগরের 10 বছর বিধায়ক ছিলেন। গুরুত্বপূর্ণ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন। তার বয়স কালো অধ্যায় ছিল চন্দননগরের জন্য। চন্দননগরের জগদ্ধাত্রীর আশীর্বাদ থেকে তাই বঞ্চিত হয়েছেন। চন্দননগরের মানুষ জলভরা খাইয়ে দিয়েছে তাকে। বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর। তৃণমূল দলের ভরা ডুবির পর একে একে মুখ খুলছেন অনেকেই। তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যে কয়েকজনকে সাসপেন্ড করেছে, তবে ক্ষোভ কমছে না। এবার চন্দননগরের তৃণমূল কাউন্সিলর মোহিত নন্দী বোমা ফাটালেন। প্রাক্তন মন্ত্রী বিধায়ক ইন্দ্রনীল সেন এবং চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালকে নিয়ে ফেসবুকে একের পর এক পোস্ট করে চলেছেন। এবার সরাসরি মুখ খুললেন মোহিত। জানান, ইন্দ্রনীল সেন কিভাবে সমস্ত কাউন্সিলরকে দাবিয়ে রাখতেন, কয়েকজন ব্যবসায়ী আর ডেপুটি মেয়রকে নিয়ে মৌরসি পাট্টা চালিয়েছেন। চন্দননগর কর্পোরেশন ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল। এসবের প্রতিবাদ করায় গত কর্পোরেশন ভোটে মোহিতকে হারাতে সব রকম চেষ্টা করেছেন, এমনকি বিরোধী দলের জন্য টাকাও খরচ করেছেন, যদিও তাতে সফল হননি। মোহিত নন্দী বলেন, চন্দননগরের মানুষের শিক্ষা সংস্কৃতি আলাদা, টেস্ট আলাদা। মামাটি মানুষের কথা বলে দল চললেও মানুষের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। মিটিং মিছিলে যেসব লোক ভিড় করত তারা পুরসভার কর্মচারী, জোর করে তাদের নিয়ে আসা হতো। কোনো সাধারণ তৃণমূল কর্মী যারা প্রথম থেকে দল করছে তাদের দেখা যেত না। তৃণমূল কাউন্সিলরদের বদলে মঞ্চে জায়গা পেত ব্যবসায়ী প্রমোটাররা। মোহিত আরো বলেন, ইন্দ্রনীল সেনের জন্য বারবারন্ত হয়েছে মুন্নার প্রভাব প্রতিপত্তি বিষয়, সম্পত্তি বেড়েছে, তার ছেলে এখন প্রমোটার। যেসব অনিয়ম বেনিয়মের অভিযোগ করছেন তার তথ্য প্রমাণ রয়েছে তার হাতে, যেসব দিয়ে দলীয় নেতৃত্বকে জানিয়েছেন বলে দাবি করেন মোহিত, এবং সেই বিষয়ে তদন্ত করার দায়িত্ব ইন্দ্রনীল সেনকেই দেওয়া হচ্ছে। দলের পক্ষ থেকে এতে আরো অবাক হয়েছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোনো কাজ হয়নি, কারণ দলীয় নেতৃত্বের এতটাই কাছে ছিলেন তিনি। কর্মীদের অভিযোগ আমল দেয়নি দল, তারই ফল ভুগতে হয়েছে নির্বাচনে। চন্দননগরের কর্পোরেশনের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল বলেন, গত 15 বছর ধরে কর্পোরেশন খুব ভালোভাবে চলছে শাসক বিরোধীদের নিয়ে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কর্পোরেশন দুর্নীতি হয়নি, কারণ এখানে চেকে সই করেন আধিকারিকরা। সম্পত্তি বেড়েছে। এই প্রসঙ্গে ডেপুটি মেয়র বলেন, আমি যখন কাউন্সিলর হই তখন আমার ওয়ার্ডের 4টে 4 হুইলার ছিল, এখন 114টা আছে। সম্পত্তি সবারই বেড়েছে, এখানে আমারও হয়েছে। আমরা তো মারোয়ারিদের উন্নতি হবে না, এটা কোথায় বলা আছে? নির্বাচনের পরাজয়টা সার্বিকভাবে হয়েছে বিজেপির যে কৌশল, সেই কৌশলের কাছে আমরা পরাস্ত হয়েছি। ক্ষোভ থাকাটা স্বাভাবিক। মানুষ যার প্রতি নির্ভরশীল থাকে, যাকে ভালোবাসে, তার প্রতি ক্ষোভ দেখায়। কারোর সাথে খারাপ আচরণ হলে সেটা দলের ভিতরে জানাতে পারে। আমি আজ করতে ভালোবাসি দলের হয়ে কাজ। যে যখন আমাকে যেমন দায়িত্ব দিয়েছে সেটা পালন করেছে, তবে আমার সক্রিয়তা অনেকের ভালো নাও লাগতে পারে। আমার ছেলে যখন 18 বছর বয়স, ইন্দ্রনীল সেন তাকে চাকরি দিতে চেয়েছিল, কিন্তু ছেলে ব্যবসা করতে চায়। অমিত শাহ ছেলে যদি ব্যবসা করতে পারে, আমার ছেলে কেন পারবে না? আমরা তো আগরওয়াল। যে অভিযোগ করা হচ্ছে তার কোনো সার্বত্তা নেই। তৃণমূলের এই কোনো দলকে কটাক্ষ করে চন্দননগরের নবনির্বাচিত বিজেপির বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, তৃণমূলের ঘর চুরমার হয়ে ভেঙে পড়েছে, এটা হওয়ার ছিল। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। মানে আর কোনো কর্মীদের সাথে কোনো যোগাযোগ, কোনো কথা কিছু না? যখন দায়িত্বে ছিলেন তখন তো আসতেন না। দায়িত্বে ছিলেন উনি তো কর্মীদের সঙ্গে তো নয়, ওই 2-1জন ওনার যে উপভোক্তা আছেন তারা ম্যাক্সিমামই সিন্ডিকেটের লোকজন, তাদের সাথেই আলোচনা করে আর তাদের নির্দেশ দিয়েই দলটা চালায়। এই দেখা গেল যে আপনাদের প্রার্থী হারার পরে আপনি সামাজিক মাধ্যমে খুব মানে একটা প্রতিবাদ জানাচ্ছেন, আপনার মতামত ব্যক্ত করছেন, এটা কেন করছেন? না, আপনাদের মনে জানা নেই। আপনি এক্ষুনি চন্দননগরে 5টা বোরো আছে, সেই বোরোতে ইঞ্জিনিয়াররা আছে।
হয়তো তারা চাকরি করার স্বার্থে হয়তো ওপেনলি বলতে পারবে না, কিন্তু আপনারা যদি এনকোয়ারি করেন জানতে পারবেন 2019 সালে আমি এই 5 জন ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ারকে নিয়ে, তার মধ্যে এখন একজন অবশ্যই এসএই হয়ে গেছে, এসএই তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে গেছে। তো এই 5 জনকে নিয়ে আমি ইন্দ্রনীল সেনের বাড়িতে গেছিলাম চন্দননগরের করাপশন নিয়ে বলতে। তো সেখানে উনি আপ্যায়নটা ভালোই করেছিলেন, চাও দিয়েছিলেন, চা খাচ্ছিলাম, খেতে খেতে আমি বলেছিলাম ওনাকে যে আপনাকে চন্দননগরের মানুষ চোর বলে, আমি সরাসরি বলেছিলাম। তো উনি তখন বললেন যে কেন বলে, আমি বললাম আপনি চোর ফোন নিয়ে ঘোরেন সেই জন্য বলে। তো এটা প্রতিবাদটা আমার 2019-এই ওনাকে বলা আছে, আজ নয়, এরকম নয় যে উনি হেরে গেছেন বলে আমি ভয় মুক্ত হয়েছি। এবং আপনারা হয়তো সাংবাদিক, আপনারা খুব ভালো করে জানেন 22 সালের নির্বাচনেও ওনার আমার প্রতি কি ভূমিকা ছিল, আমি তার প্রতিবাদে শপথ গ্রহণের দিন ওনাকে কি করেছিলাম সব জানেন আপনারা। এবং 22 সাল থেকে কাউন্সিলর আমি আজ পর্যন্ত, মেয়রকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, সমস্ত এমআইসি কে জিজ্ঞেস করতে পারেন, আমি আজ পর্যন্ত কোনো মেয়রের ঘরে এবং কোনো এমআইসির ঘরে ঢুকিনি। কারণ হচ্ছে আমার মনে হয়েছিল যে চন্দননগরের মানুষ এদের সকলকে, অধিকাংশকেই কোরাপ্টেড মনে করে। আমার নিজস্ব একটা আইডেন্টিফিকেশন আছে, আপনারা খুব ভালো করে জানেন, সংবাদ জগতের মানুষ, যেমন 2012 সালে বড় চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছিলাম প্রতিবাদ করে, এটা মিথ্যে নয়। অথবা আমি আজকের প্রতিবাদী নই, ভুল বললাম কোনো? মানে আপনি বলছেন যে আপনি অন্যায়ের প্রতিবাদ চিরকালই করেছি। 2011 সালে দল ক্ষমতায় এসছে, 2012 সালে যখন সারা পশ্চিমবাংলার সমস্ত দল থেকে লোক তৃণমূলে আসার চেষ্টা করেছে, আমি তখন প্রতিবাদ করে, মানে অন্যায়ের প্রতিবাদ করে পদত্যাগ করেছিল, এটা মিথ্যে নয়। এই অন্যায়টা আপনি দেখলেন, আপনি প্রতিবাদ করলেন, আপনার নেতৃত্ব, জেলার বা রাজ্যের নেতৃত্ব দেখতে পেল না। এখন ব্যাপার হচ্ছে যে আজকের যে তথ্যগুলো, আমি তো যে অভিযোগগুলো করছি তথ্য দিয়ে করছি, সেই তথ্যগুলো হঠাৎ করে আমার কাছে চলে এসছে এরকম নয়। এগুলো আমি এই তথ্যগুলো পাঠিয়েছি বারে বারে, কিন্তু উপরে একটা সমস্যা হয়েছে, আমি খবর নিয়ে যেটা জেনেছি, উপর থেকে আবার ইন্দ্রনীল সেনকেই দায়িত্ব দেওয়া হয়েছিল, দেখ তোর চন্দননগরে একটা প্রবলেম হচ্ছে, এটা দেখে নিস তো। উনি সেটা বললেন যে না, কোনো প্রবলেম নেই, যার বিরুদ্ধে অভিযোগ তাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বিড়ালকে মাছ পাহারার দায়িত্ব দেওয়া হয়েছিল, ও এখন তার জন্য বিড়ালও গেছে, মাছও গেছে, সবই গেছে। কি কি জায়গায় মনে হচ্ছিল আপনার যে অন্যায় বা অবিচার বা দুর্নীতি হচ্ছিল? দেখুন, সিপিএম এর জামানায় আমরা কর্পোরেশনকে চোরপোরেশন বলতাম, মানুষও বলতো। সেই চোরপোরেশনের জায়গাটা এখন যে কোন পোরেশন হয়ে গেছে আমার এই ভাষাটা জানা নেই। রন্ধে রন্ধে, মানে একটা যে টেম্পোরারি স্টাফ, সেই ছেলেটার যদি খপ্পরে আপনি পড়ে যান, সবাই নয় কিন্তু, মানে সব বসে আছে সুযোগ সন্ধানী কাজ করে দেওয়ার জন্য, সেও একটা পয়সা নিয়ে নিতে পারে। মানে এরকম অবস্থা হয়ে গেছে। কর্পোরেশনের ক্যান্টিনটাতে খবর নিন, ক্যান্টিনের সাক্ষাৎকার নিন, ক্যান্টিনটা চলছে না, কারণ হচ্ছে মানুষ যায় না। মানুষ গেলে তবে তো ক্যান্টিনের কর্পোরেশনের এমআইসিরা আগে যেত, এমআইসিদের ঘরে মানুষ যেত, তার জন্য এমআইসিতে একটা বিল হতো চায়ের, সেই বিলটাও হয় না, কারণ এমআইসিরা ঘরে যায় না, ফাইল আসে না, সব ফাইলে 2-4 জন মিলে সব ঠিক করে ফেলে, এদের ভয়ে কিছু বলেও না, ওই রকম ভাবেই চলছে। সবাই নামে আমি এমআইসি, আমি অমুক, আমি তমুক, আসলে কিন্তু দুর্নীতির একটা শীর্ষস্থানে পৌঁছে গেছে চন্দননগর। তার ফলটা আজকে চন্দননগর পেল। কর্পোরেশনের আপনিও যে একজন সদস্য, দলের একজন সৈনিক, কি হবে? সেই দায়টা তো আপনার দিকেও যায়, যে আপনি দল করছেন, অথচ না, দায় আমার নেই একটাই কারণে, আমি তো অনেক অভিযোগ করছি সোশ্যাল মিডিয়ায় বলুন, এমনি আগে করেছি, কোথাও কোনোভাবে সে হেরে যাওয়া ইন্দ্রনীল সেন হতে পারে মেয়র, হতে পারে ডেপুটি মেয়র, দল তো এখন পৌর নিগম তো এখনো রয়েছে, হতে পারে সিপিএম এর কোনো স্টাফ যারা এখনো কাজ করছে, হতে পারে সিপিএম থেকে চেঞ্জ হয়ে বিজেপি হওয়া কোনো স্টাফ, তাদের কাছে আমার কোনো কাগজ আছে দুর্নীতির? আমি রাজনীতি ছেড়ে চলে যাবো যদি আমি 10 সাল থেকে আছি, কিন্তু আজ না, আমার নামে যদি কোথাও কোনো অথেন্টিক কাগজ দুর্নীতির দেখাতে পারে, আমি দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্সে বিশ্বাসী।
আপনার এখানে চন্দননগরে দীর্ঘদিনের যে বাম শাসন আপনি বলছেন, কর্পোরেশনও ছিল, এখানে বিধায়কও চন্দননগরে সিপিএম ছিল একটা সময়। অশোক সাউ 2011 সালে জিতলেন, তারপর 16 সালে ইন্দ্রনীল সেন, 21 সালে ইন্দ্রনীল সেন। এই সময়কালটার মধ্যে কি মনে হয়েছে বেশি এই ধরনের? 100%। উনি দুর্নীতির মূল হোতা। উনি বাগান বাড়ি তৈরি করেছেন, এবার যেতে আর একটা বাগান বাড়ি করতে, এই তো ব্যাপার। মানে কাউন্সিলর, চন্দননগর কর্পোরেশনের যারা কাউন্সিলর বা পুরো চেয়ারম্যান, তাদের সঙ্গেও তো অনেক দুর্ব্যবহারের অভিযোগ আমরা শুনেছি। কিন্তু তাদের সঙ্গে দুর্ব্যবহার হয়েছে কি হয়নি সেটা আমি বলতে পারবো না, কারণ ওনার আমার সঙ্গে দুর্ব্যবহার করার ক্ষমতা হয়নি কোনো, এটুকুনি বলতে পারি। আপনাকে হারানোর, হ্যাঁ, হারানোর চেষ্টা হয়েছিল 22 সালে, কারণ ওরা সহ্য হয়নি। উনি একটা প্রভাবশালী মন্ত্রী, ওনার বিধানসভায় ওনার বিরুদ্ধে একজন কট্টর বিরোধী লোক টিকিট পাবে, এটা উনি সহ্য করতে পারেনি। তাই জন্য উনি জানতেন যে এই লোকটাকে যদি হারিয়ে দেওয়া যায় তাহলে অন্তত ওনার বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠটাকে নষ্ট। উনি কি আপনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছিলেন তাকে সমর্থন করেছিলেন? হ্যাঁ, 100%। তাকে টাকা দিয়েও সহযোগিতা করেছে। আমার ভোটের দিন আমার ইলেকশন, এই কি বলে, ইলেকশন এজেন্ট নয়, সরি, পোলিং এজেন্টকে অ্যারেস্ট করে নিচ্ছে দল ক্ষমতায়। তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী, আমার পোলিং এজেন্টকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে নিচ্ছে, যাতে ভয় পেয়ে আমার বাকি কর্মীরা রাস্তা থেকে সরে যায়। তাকে ভয় পাওয়ার কারণটা কি ছিল? আপনাদের যে প্রাক্তন বিধায়ক, তাকে ভয় পাওয়ার কারণ? আমি কোনোদিন ভয় পাইনি ওনাকে। বাকিরা তো ভয় পেয়েছে। সেটা তারা জানে। উনি মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ ছিলেন বলে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তো আমি, উনি ছিলেন, এটা তো বাস্তব সত্য, কিন্তু তার জন্য তো আমার টিকিট পেতে অসুবিধা হয়নি। উনি তো চন্দননগরে তো সবার ধারণা ছিল আমি কোনোদিন টিকিট পেতে পাবো না, কারণ উনি মুখ্যমন্ত্রীকে বলে আমার টিকিটটা কেটে দেবে, সে ক্ষমতা তো ওনার হয়নি। এখন কর্পোরেশন যেভাবে চলছে, কি বলবেন? এখন কর্পোরেশন চলছে না, এখন চলছে না। যেটা চলছে কত তাড়াতাড়ি আর যতদিন থাকবো, চোরান আসনে ধর্মের কাহিনী, চুরি করে বাকিটা কত তাড়াতাড়ি আর তো আসবো না। অধিকাংশই তো আর হয় টিকিট পাবে না, নয় টিকিট পেলে মানুষ জুতোর বাড়ি মারবে, যে তার কোনো সিন নেই। যতদিন আছি চুরিটা করে নি। আপনি দেখলাম ডেপুটি মেয়র মুন্না গোপালের বিরুদ্ধে পোস্ট করেছেন। হ্যাঁ, করেছি। তার ছেলের বিরুদ্ধে করেছি। এগুলোর ভিত্তি কি? ভিত্তি পোস্টের সঙ্গে অথেন্টিক ডকুমেন্টস আছে। আমি কোনো অযৌক্তিক কথা বা কাউকে হয়তো কারোর উপর আমার রাগ আছে এই রাজনীতি করি না, তাকে তার বিরুদ্ধে বলতে শুরু করে দেবেন এই রাজনীতি আমি করি না। মানে মুন্না গোপালের সঙ্গে আপনার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই? না না, ব্যক্তিগত শত্রুতা কেন থাকবে? কিন্তু আমি যদি দেখি আমার যে স্যাক্রিফাইস, আমাদের যে লড়াই, আগুন ঝরানো সিপিএম এর বিরুদ্ধে, আমি যেদিন ছাত্র পরিষদ করতে ভর্তি হয়েছিলাম খলিশানি কলেজে, তখন হুগলি জেলায় মাত্র 2টো কলেজে ছাত্র পরিষদ ছিল, তো সেদিন যে অত্যাচার সিপিএম এর, সেই অত্যাচারের সামনে আমরা যখন রুখে দাঁড়িয়েছি, কোনোদিন রামবাবুর বাড়ির 10 হাত দূরে মুন্না আগরওয়ালের এখন ওখানকার বড় বাঘ, কিন্তু তাদের কোনোদিন আসতে দেখিনি। মানে তখন নাম শুনিনি, এরা কোনো রাজনীতি করে এই নামটা শুনিনি। এইটাকে কি বলবেন, এই যে এইভাবে পরাজয়? দেখুন, পরাজয়টার মধ্যে কারণ আমার থেকে দলের যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছে অনেক ভালো জানে। আবার এমনও হতে পারে যে ম্যাক্সিমাম নেতাই তো স্করপিও, আইফোন, পায়নস্টার, মাটিতে পা ছিল না। মাটিতে পা না থাকা নেতাদের চলাফেরায় মাটির মানুষ দূরে সরে গেছে, মানে মা মাটি মানুষ দূরে সরে গেছে। দলের সংগঠন বলে কিছু ছিল না। দলের যে মিছিল মিটিং এ লোক দেখতেন, সেটা হচ্ছে ওই নির্মল সাথী, নির্মল বন্ধু, আর বাড়ি বাড়ি কালেকশনের মেয়েগুলোকে জোর করে নিয়ে যাওয়া হতো, আর টেম্পোরারি স্টাফগুলোকে নিয়ে যাওয়া হতো। তাতে 800,000 লোক হয়ে যেত। এটাই দেখিয়ে দেওয়া হতো যে আমাদের সংগঠনে কত স্ট্রেংথ। সত্যি করে যারা আগুন ঝরানো সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা দান করেছিল নিজের এলাকায়, তাদেরকে দল ভুলে গেছিল। মানে ফল আর যে যত বড় মদ্যপ
যে যত বড় মহিলা কেসে দুষ্ট আর যে যত বড় তোলাবাজ সে তত বেশি উঁচুতে মঞ্চের আর মিছিলের সামনে হেঁটেছে। এটা মানুষ ভালো চোখে নেয়নি। এখনো দেখতো না। না, দলের নেতৃত্ব ব্যাপারটা হয়ে গেছে কি, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা দলের নেতৃত্বের একদম এই সামনে চলে যাওয়ার ফলে আপনার দেখবেন চোখের সামনে চলে আসলে কি হাতের রেখাগুলো দেখা যায় না। আর যারা অভিযোগ করবে তারা ভয় পেয়েছে, এদের বিরুদ্ধে অভিযোগ করে আমি কি মার্ডার হব, আমি কি বিপদে পড়বো, দরকার নেই, ও তো একদম নেতার পাশে থাকে, নেতা কেন আমার কথা শুনবে। মানে মানুষের সঙ্গে যে বিচ্যুত হয়ে যাওয়াটা একটা একদম, ব্যাপার, আর একদম। দুর্নীতি আপনি যে অভিযোগগুলো করছেন। একদম। আপনার কি মনে হয় যে নতুন করে কিছু বিশেষণ যোগ করবেন? দুর্নীতির যদি চরম পর্যায়ে যদি কিছু থাকে সেটার মানে গুরু ঠাকুর মুন্না। ওনাকে তো দল একবার টিকিটও দেয়নি, নির্দলে দাঁড়িয়ে। টিকিট না দিলে কি হবে, মুশকিলটা হচ্ছে ওখানকার যে ওয়ার্ড থেকে উনি যেতেন ওই ওয়ার্ডটা, আমরা যখন ওটা পঞ্চায়েত এলাকা ছিল, একটা পঞ্চায়েত নিয়ে তো আর একটা ওয়ার্ড নয়, ওই পঞ্চায়েতের ওই অঞ্চলটা পরবর্তীকালে যখন কর্পোরেশন হয় 95 সাল, তো ওই জায়গাটা হচ্ছে আমাদের ভালো জায়গা ছিল, মানে সিপিএম বিরোধী ভোটারের সংখ্যাটা বেশি। তারা অ্যাকচুয়ালি কোনোদিন ভাবতে পারিনি যে তারা যাকে জিতিয়ে নিয়ে যাচ্ছে সেই লোকটা তাদের মনে ব্যথা দিতে পারে বা আমাদের দলটার ক্ষতি করে দিতে পারে। তৃণমূলের অফিসিয়াল ক্যান্ডিডেটকে হারিয়ে নির্দলের প্রার্থী হয়ে উনি জিতলেন, আবার ওনাকেই দল বরণ করে ডেপুটি মেয়র করে দিলেন। না, সেটা দলীয় সিদ্ধান্ত, তৎকালীন দিনের দলীয় সিদ্ধান্তটা নিয়ে তো আমি কিছু বলতে পারি না। যাই হোক, দল কাউকে টিকিট না দিতে পারে, সে যদি প্রমাণ মানে যে কোনো ভাবেই হোক, ভোটের রাজনীতিতে জয় পরাজয়টা একটা অন্য ব্যাপার, সবসময় 2 আর 2 4 এর ব্যাপার নয়। তো নির্দল হয়ে যদি জিতে কেউ এটাকে সার্টিফিকেট ক্যাশ করে যে আমি তো, দলও হয়তো ভাবতে পারে যে আমরা হয়তো অবিচার করেছিলাম তাই ওকে নিয়েছে, কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়ে কেউ যদি দলটাকেই তুলে দেয় তার দায় তো দলকে নিতে হবে। হ্যাঁ, চন্দননগরের দলটাকে মানে তৃণমূলকে কিভাবে অস্তিত্বহীন করলো কে, কারা, তাদের বিরুদ্ধে আপনাদের মুন্না আগরওয়াল এবং তার সিন্ডিকেট। না, অদ্ভুত তথ্য দিচ্ছি, যদিও আমি এইসব প্রোগ্রামে যেতাম না। আমাদের ইয়েতে গোড়াইচণ্ডীতলা শ্মশান ঘাটে যে P7টা উদ্বোধন হলো, আপনারা সাংবাদিকরা যদি থেকে থাকেন সেই দিন পুরোনো আর্কাইভ ঘেঁটে দেখবেন, মঞ্চে রয়েছে 2 জন প্রমোটার আর নিচে রয়েছে কাউন্সিলর আর কর্মীরা। এটা কোন দল, কোন সংস্কৃতি, কোন মন্ত্রী, কোন নেতা এই সাহস দেখাতে পারে? ভুল বলছি? কারো ব্যক্তিগত দানে মনে হয়েছে। ব্যক্তিগত দান হোক আর যাই হোক, আপনি ব্যক্তিগত দান যদি রামকৃষ্ণ মিশনকে করেন, ভারত সেবাশ্রম সংঘকে করেন, ভারত সেবাশ্রম সংঘ সাধুদের ছেড়ে দিয়ে চোরকে তুলে দেবে, আপনি বলবেন? ভারত সেবাশ্রম সংঘ তো নেবেই না কোনো ভুলভাল লোকের দান। একটা রাজনৈতিক দল, হয়তো ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে বা রামকৃষ্ণ মিশনের সঙ্গে তফাৎ আছে, কিন্তু তা বলে রাজনৈতিক দলের যে নেতা লোকাল, এটা তো দলের সিদ্ধান্ত না, এটা তো তার নেতার লোকাল যে তোলাবাজ নেতা তার সিদ্ধান্ত। বলবেন যে এই সমস্ত ক্ষোভেই মানুষ বিজেপিকে ভোট দিয়েছে? হ্যাঁ, মানুষ চোখের সামনে দেখেছে। দেখুন, চন্দননগরের মানুষের শিক্ষা আলাদা, সংস্কৃতি আলাদা, চন্দননগরের মানুষের একটা টেস্ট আছে আলাদা। সেই টেস্টে এরা পড়ে না। তাই চন্দননগরের যে 2টো বিখ্যাত জিনিস, একটা হচ্ছে জগদ্ধাত্রী মা, তার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছে, আর চন্দননগরের বিখ্যাত যে জল ভরা, সেই জল ভরা মানুষ ওনাকে খাইয়ে দিয়েছে। যদি মূল্যায়ন করতে বলা হয় ইন্দ্রনীল সেনের এই 10 বছর সময়কাল আপনাদের চন্দননগরে, কালো অধ্যায়। 10-এ কত দেবেন? -10। এটা হচ্ছে চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন
আমাদের মাননীয় মহানাগরী রাম চক্রবর্তীর নেতৃত্বে গত 15 বছর ধরে খুব সুন্দরভাবে চালানো হয়েছে এবং সমস্ত জনপ্রতিনিধিদের সহযোগিতায়, সে দলের হতে পারে, দলের শাসক দলের হতে পারে, বিরোধী দলের হতে পারে, সকলকে নিয়ে খুব সুন্দরভাবে চালানো হয়েছে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। মানে কর্পোরেশন চালানোর ক্ষেত্রে দুর্নীতি হয়নি বলছেন? কর্পোরেশন চালানোর ক্ষেত্রে দুর্নীতির প্রশ্ন ওঠে না এই কারণেই যে কর্পোরেশনে কোনো চেকে মেয়রের কিংবা অন্য কারোর সই হয় না, সই হয় কমিশনারের, আমাদের সেক্রেটারি আছে, ফিনান্স অফিসার আছে, এডুকেশন অফিসার আছে, অ্যাকাউন্ট অফিসার আছে। অর্থাৎ মিউনিসিপ্যালিটির আমি বলতে পারবো না, কিন্তু কর্পোরেশনের একটা পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোর মধ্যে দিয়েই সবাইকে চলতে হয়। আপনার এই সময়কালে আপনার ডেপুটি মেয়র হওয়ার পর থেকে আপনার প্রতিপত্তি বেড়েছে এরকম অভিযোগ? সম্পত্তি বেড়েছে তো জানিয়ে দিক কোন সম্পত্তিটা বেড়েছে। আমার সম্পত্তি বেড়েছে আমার তো জানি, আমি যে ওয়ার্ডে নির্বাচিত জনপ্রতিনিধি, এই ওয়ার্ডে আমি যখন কাউন্সিলর হই তখন 4টে 4 হুইলার গাড়ি ছিল। ঠিক আছে, আমার এলাকায় এখন 114টা 4 হুইলার গাড়ি আছে। তো সবারই উন্নতি হয়েছে, তো সেখানে হয়তো আমারও হয়েছে। আমরা তো 11 মারওয়াড়িদের উন্নতি হবে না এটা আবার কোথায় বলা আছে? চন্দননগরে কেন পরাজয় হলো আপনাদের, কি মনে হয়? পরাজয়টা সার্বিক পরাজয় হয়েছে, এটা চন্দননগর আলাদাভাবে চিহ্নিত করার কিছু বিষয় নয়। সার্বিকভাবে সারা বাংলায় আমরা ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী কৌশল, সেই নির্বাচনী কৌশলের কাছে আমরা হেরেছি। কিন্তু চন্দননগরের যিনি বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে অনেক ক্ষোভ রয়েছে আপনাদের দলেরই মধ্যে। অনেকে বলছেন, মুখ খুলছেন, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। না, ক্ষোভ থাকার তো থাকতেই পারে, মানুষ যাকে ভালোবাসে তার প্রতি ক্ষোভ থাকে, যার প্রতি মানুষ নির্ভরশীল থাকে তার প্রতি ক্ষোভ থাকে। ক্ষোভ তো থাকতেই পারে, ক্ষোভ থাকতে পারে, ক্ষোভও কেটে যাবে। কিন্তু যারা জনপ্রতিনিধি আপনাদের চন্দননগর কর্পোরেশনের, তাদের সঙ্গে দুর্ব্যবহার, তাদের সঙ্গে খারাপ ব্যবহার আচরণ করা হয়েছে এরকম? সেটা দলীয় ব্যাপার, তারা দলীয় ফোরামে জানাতেই পারে। যদি কারোর সাথে মিসবিহেভ করে থাকে সেটা দলীয় ফোরামে তারা জানাবে। মানে এই বিধায়ক যখন এখানে এসেছিলেন তখন 16 সাল থেকে তিনি নির্বাচিত হয়েছেন, 10 বছরের বিধায়ক। সেই সময়কালে তো অনেক কাজ হয়েছে চন্দননগর, তারপরেও মানুষ কেন মুখ ফেরাবে? না, মানুষ সবসময় যে উন্নয়নের ভোট দেবে এরকম তো কোনো ব্যাপার নেই। মানুষ যে সবসময় উন্নয়নের বিষয়ে ভোট দেবে তা নয়। আমরা দুটো স্লোগান এখানে এবারে নির্বাচনে ছিল, একটা হচ্ছে জয় শ্রীরাম, একটা হচ্ছে জয় বাংলা। ঠিক আছে, তো মানুষ জয় শ্রীরামটাকে গ্রহণ করেছে, জয় বাংলাটাকে গ্রহণ করেনি। আপনাদের কোনো দুর্বলতা ছিল না যে মানুষের কাছে পৌঁছে তাদেরকে বোঝানো? আপনাদের সরকারি যে প্রকল্পগুলো চলছিল সেগুলো মানুষ নিয়েছে তো? নিশ্চয়ই নিয়েছে তো বলেই তো আমরা এত ভোট পেয়েছি। নিশ্চয়ই নিয়েছে বলে তো এই মানে যখন ধস নেবে তাও তো এত মানুষ আমাদের সমর্থন করেছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এত ভোট মানুষ দিলে কেন? আপনাদের কাউন্সিলর হচ্ছে মোহিত নন্দী, তিনি বলছেন যে বিধায়ক বা মন্ত্রীর পুরো কাজটা আপনিই করতেন, এই চন্দননগরে দেখাশোনা করতেন, সবকিছু করতেন। আপনারও দায় যে কেন হারলো? না, আমি একটা কথা বলি যে আমি কাজ করতে ভালোবাসি। আমাকে যে নেতৃত্ব যখন যে দায়িত্বটা দিয়েছে, আজকে নয়, যখন আমরা বিরোধী ছিলাম তখন আর আজকেও আমাদের সাংসদ বলুন, আমাদের বিধায়ক বলুন, আমাদের আগের রত্নাদি বলুন, আমাদের মেয়র বলুন, ওনারা যে দায়িত্ব আমাকে দিয়েছেন সেই দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করেছি। এর মধ্যে আমার কোনো ত্রুটি বিচ্যুতি আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আমার ওই অ্যাক্টিভিটিসটা কারো ভালো নাও লাগতে পারে, বেশি সক্রিয়তাও অনেকে ভালো লাগে না, এটা হতে পারে। কি বলো? আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে আপনি শিক্ষাগত যোগ্যতা নেই, আপনার ছেলে প্রমোটার করে নাকি দুর্নীতি করে নাকি আপনি আমার ছেলের বয়স হচ্ছে 23 বছর। আমার ছেলেকে 18 বছরে আমাদের বিধায়ক সরাসরি চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তার অ্যাটেন্ডেন্স হিসেবে যেভাবে একটা মন্ত্রীর ক্ষমতা থাকে, তিনি 3টে দপ্তরের মন্ত্রী ছিল। আমার ছেলে বলেছে যে না, আমি চাকরি করবো না, আমি ব্যবসা করবো। একটা ছেলের অধিকার থাকতেই পারে। অমিত শাহ ছেলের যদি জয়সার ব্যবসা করার অধিকার থাকবে, জ্যোতি বসুর ছেলে চন্দন বসুর যদি ব্যবসা করার অধিকার থাকতে, তা আমরা তো আগারওয়াল, আমাদের তো ছেলেদের ব্যবসাই যাবে, সেটাই তো পেশা। সবাই চাকরি খুললে তো হবে না, লেখাপড়া শিখে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে, এটা তো রাষ্ট্রের পক্ষেও ভালো এবং রাজ্যের পক্ষেও ভালো। আপনার প্রতিপত্তিটাই মানে আপনার কাউন্সিলর উল্টো পাল্টা কথা না, প্রতিপত্তিটা তো দেখাতে হবে যে প্রতিপত্তি মানেটা কি। আমি তো কারোর উপরে অত্যাচার করিনি, কাউকে গালবন্ধও করিনি, কাউকে কিছুই করিনি। মিথ্যা অভিযোগ বলছেন?
উনি যেটা না, অভিযোগে তো সারবত, মিথ্যে অভিযোগ কেন বলবো, কোনো সারবতটাই নেই। তৃণমূল দলের তো কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই। যারা ওই দলটা তৈরি হয়েছে অন্তর্ঘাত করে, কংগ্রেসকে ছুরি মেরে ওই দলটা তৈরি হয়েছে। তো যে জন্মসূত্রটাতেই অন্তর্ঘাত আছে, তো দলে যারা বাকিরা থাকবে তারা তো অন্তর্ঘাত করবে, এটা স্বাভাবিক আছে, এটা অস্বাভাবিক আমি অবাক এতে হইনি। আর নিজেদের মধ্যে যেভাবে ওরা নিজেদের মধ্যে বলা বলি শুরু করেছে, আমি তো কোথাও ব্যক্তিগত আক্রমণ করিনি, কারণ নিজেরাই এমন আক্রমণ করতে শুরু করেছে যে ভেতরটা পুরো বেরিয়ে পড়তে শুরু হয়েছে। তো ওই জন্য এটা স্বাভাবিক আছে। আর যত দিন যাবে, কেন এটা সবাই নিশ্চিত হয়ে গেছে যে আগামী 50 বছর ভারতীয় জনতা পার্টির এখানে সরকার চলবে। তো অন্য কোনো পার্টির তো এখানে কিছু থাকবে না। তো স্বাভাবিকভাবে যারা থাকবে তাদেরকে যা কিছু করে তো লয়্যালটি বাড়িয়ে সব করতেই হবে। কিন্তু আরেকটা দাবি করছে যে নতুন যে বিজেপি সরকার হয়েছে গঠন, যদি মানুষের উন্নয়নের জন্য সেই সরকারটা যে যেতে হয়, তাদের কাছে তাদের আধিকারিকের কাছে যেতে হয়, যাবো না, আমি প্রথম দিনই বলেছি যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সবাই মিলে কাজ করা উচিত, এটা আমি বলেছি, নির্বাচন শেষ হওয়া উচিত। কিন্তু এটাও নিশ্চিত আছে, প্রদেশ অধ্যক্ষ শ্রমিকদা বলে দিয়েছেন যে আগামী 1 মাস আমরা কাউকে কোনো পতাকা আমরা এখন ধরাবো না। ভারতীয় জনতা পার্টির তৃণমূলীকরণ হবে না। যারা ভালো আছেন, যারা ঠিক আছেন, যারা সত্যিকারে রাষ্ট্রবাদী ওখানে আছেন, তারা ওখানে টিকতে পারছিলেন না, সেসব নিয়ে যারা পার্টি যা স্ট্যান্ড নেবে, কারণ এটা ভারতীয় জনতা পার্টি কোনো ব্যক্তির দল নয়। আমাদের এখানে যা কিছু হয় তারা অনেক প্রসেসের মধ্যে দিয়ে হয়। আমাদের প্রদেশ অধ্যক্ষ আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, আমাদের বাকি জেলা প্রেসিডেন্ট আছে, আমাদের অনেক প্রসেসের মধ্যে দিয়ে সমস্ত সিদ্ধান্ত হয়। তো একা আমার সিদ্ধান্ত কোনো কিছু হয় না। আমরা প্রথম দিনই আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমি নয় আমরা, ওই জন্য আমরা যা কিছু ঠিক হবে আমাদের সেই সিদ্ধান্ত আমরাই সবাই মিলে বলার পরে ঠিক হবে। দলেরই কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক এবং ডেপুটি মেয়র যে রয়েছে তৃণমূলের, প্রাক্তন বিধায়ক ছিল ইন্দ্রনীল সেন, তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে দুর্নীতি তারা করত, সেই দুর্নীতি প্রতিবাদ করতো বলে তার উপরে অন্যায় অভিযোগ হতো। কারণ তার যে উন্নয়নের কাজ, সেই কাজ যদি কাগজ যেত, 2 নম্বর ওয়ার্ড দেখলে সেই কাগজ সই হতো না। বিধায়ক এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করছে, মানে তারা অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ভাবে কাজ করতো এবং যে চারিদিকে যে সিন্ডিকেট, সে সিন্ডিকেট চালাতো না। আমি বলছি উনি বলছেন সিন্ডিকেট চালাতো, আমি জানি তৃণমূল দলটাই করাপ্টেড, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু উনি আইনের ব্যবস্থা নিচ্ছেন না কেন? আইনের দ্বারস্থ হন। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন যে কোনো সিন্ডিকেট রাজ চলবে না, যারা যারা করেছে তাদের সবাইকে শ্রীঘরে পাঠানো হবে। শুরু হয়ে গেছে প্রসেস। তো ওনার যদি মনে হয়, উনি যদি প্রমাণ আছেন, তো উনি ওপেন ফোরাম আছে, তো তাতে ওনার যে যা সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করব। কিন্তু উনি সেই আইনের ব্যবস্থা নেই, আইনের দ্বারস্থ হোক এবং আইনের মাধ্যমে তার সঠিক ব্যবস্থায় চন্দননগরবাসীও তাতে নিস্তার পাবে যে আমাদের কী হয়েছে। এটা হওয়া উচিত আমার মনে হয়। আরেকটা দাবি করছে যা যা দুর্নীতি হয়েছে সমস্ত কাগজপত্র কলকাতা উচ্চ যে নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আশেপাশে যারা থাকে তাদের কাছেও জমা দিয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে তখন তৎকালীন তো বিধায়ক ছিল ইন্দ্রনীল সেন, তাকে না জিজ্ঞেস করে ডাইরেক্ট ইন্দ্রনীল সেনকে বলেছিল যে এই বিষয়টা একটু দেখার জন্য। বলছে ইন্দ্রনীল সেনকে নিজেই তো করাপ্টেড, তাকে যদি তদন্ত করতে দেখা হয়, তদন্ত সেরকমভাবে আমার বিরুদ্ধে কোনো আমি ন্যায় পাইনি। তৃণমূল দলটাই করাপ্টেড, যেখানে তার সেকেন্ড ইন কমান্ড তার সব চলে গেল পুরো, মানে এখন তিনি প্রহর গুনছেন প্রত্যেকটা মুহূর্তে, তিনি কখন জেলে যাবেন। পুরো দলটার নেতা মন্ত্রী কাউন্সিলর সব পুরো করাপ্টেড হয়ে আছে। আর কাটমানির তো শেষ নেই। আমি চন্দননগরের বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পরে আমি যেভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলে বুঝেছি, যেখানে হাত দিচ্ছি সেখানেই ঘুম, যেখানে হাত দিচ্ছে সেখানেই ঘুম। কোনো জায়গাতে কাটমানি কোনো জায়গাতে নেই এরকম আমি শুনছি না। সে অটো টোটো থেকে শুরু করে, সাট্টা থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে সব ব্যাপারেই সিন্ডিকেট। এখানে শুনছি প্রোমোটারের তো সিন্ডিকেট আলাদা, যা চলেছেই শুনেছি। আমি শুধু আপনাদের মাধ্যমে সবাইকে বলবো, জনতা চন্দননগরের যত সাধারণ মানুষ আছেন, নাগরিকবৃন্দ, সভ্য নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন প্রার্থনা, এক তো আপনারা আমাকে সহযোগিতা করুন এই শহরটাকে আরও সুন্দর গড়ে তুলতে। দ্বিতীয় হচ্ছে আপনাদের কাছে যেখানে যেখানে মনে হয়েছে যেখানে করাপশন হয়েছে, বাকি একটা হয়েছে, আপনারা তার আইনানুগ ব্যবস্থা নিন। তার জন্য সঠিক ফোরামে আপনারা কথা বলুন। সরকার আপনাদের পক্ষে আছে, আপনাদের সুরক্ষার দায়িত্ব আমাদের, আমরা তার সুরক্ষার দায়িত্ব নিচ্ছি। কিন্তু
মুখ আপনাদের খুলতে হবে, দায়িত্ব আপনাদের নিতে হবে। আর এটা জোর গলায় এই জন্য বলছি, ব্যক্তি দীপাঞ্জন গুহ এবং ভারতীয় জনতা পার্টি, সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু দা নিজেও বলেছেন, আমাদের প্রদেশ অধ্যক্ষ শ্রমিক দাও বলে দিয়েছেন যে কাউকে কোনো টাকা দেওয়া যাবে না, কাউকে কোনো টাকা তোলা যাবে না। আমিও প্রথম দিন রাত্রে বলে দিয়েছি যে আমার কোনো কিছু দরকার নেই, আমার কারো কাছ থেকে টাকা নিতে হবে এরকম কোনো আমার মানসিকতা নেই, আমার প্রয়োজনও নেই। ওই জন্য কাউকে কোনো কাটমানি দিতে হবে না। কাউকেও যদি গিয়ে চাপ সৃষ্টি করছে এত দিতে হবে, আপনারা পুলিশের দ্বারস্থ হন, ইমিডিয়েটলি যার যেটা জানেন সেটা সবার সামনে নিয়ে আসুন। চন্দননগরবাসী আনন্দে থাকবে, বাকি সবাই সুখে থাকবে। কয়েকজন শ্রীঘরে যাওয়া উচিত, যেভাবে অত্যাচার চালিয়েছে সে শ্রীঘরে যাওয়া উচিত। তার সঙ্গে আর একটা কথা আমার বলা উচিত আছে এখানে, সেটা হচ্ছে পোস্টপোল ভায়োলেন্স 2021-এ হয়েছে, লোক দেখেছে কী হারে মানুষ মারা গেছে আর কী হারে মানুষ অত্যাচারিত হয়েছে। আজকের রেজাল্ট যদি উল্টো হতো আর মাননীয় শুভেন্দুদা তার আত্মসহায়ক খুন হওয়ার পরে তিনি যেভাবে কার্যকর্তাদেরকে শান্ত করার চেষ্টা করেছেন, সেদিন যদি উনি একটা শব্দ বলতেন যে আমরা বুঝে নেব, এই বুঝে নেব শব্দটাতেই পশ্চিম বাংলায় আগুন জ্বলতো। তৃণমূলের আজকে যারা একটু একটু কথা বলছে তারা কথা বলার জায়গাতেও থাকতে পারতো না। শুধুমাত্র ওনার দূরদর্শিতা, যোগ্য নেতৃত্ব এবং সবাইকে সামলে নিয়েছেন। পশ্চিমবাংলা এত বড় আগুনের তাপ থেকে পশ্চিমবাংলাকে বাঁচানো হয়েছে বলে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বাকি সবাইকে একটু বলছি যে আমরা সবাই চুপ আছি বলে এরকম নয় যে ফলস অ্যালিগেশন দিয়ে আপনারা পার পেয়ে যাবেন। আপনাদের মানুষ আপনাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, আপনারা শান্তভাবে বসে থাকুন, রাজনীতি করা রাজনীতি করুন, কিন্তু যাদেরকে সরকার নিয়ে আসা হয়েছে তাদেরকে পূর্ণভাবে রাজনীতিটা করতে দিন, পূর্ণভাবে মানুষের সেবাটা করতে দিন। সেখানে যেন বাধা না হয়। বাধা যদি হয়েছে তাহলে মানুষ মানুষের পথ বুঝবে।